হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে দ্য হিন্দু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাশনে সকলকে স্বাগত। তো প্রথমে আমরা দ্য হিন্দুর এডিটোরিয়াল দেখে নেব, কারণ এখানে অধিকাংশ নিউজই পলিটিক্যাল বেসড। সামনে লোকসভা ইলেকশন রয়েছে, প্রচুর পলিটিক্যাল নিউজ রয়েছে, সেটা আমাদের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ নয়। তো আমরা এখানে দেখব একটা নতুন কমিটি তৈরি করা হয়েছে, পপুলেশন কমিটি, এবং এটা লিখছেন কে? এটা লিখছেন সি চন্দ্রমৌলি, যিনি কিনা ফর্মার সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়ার রেজিস্ট্রার জেনারেল ছিলেন। খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব তিনি। এই জনসংখ্যা, এই যে কমিটিটা তৈরি করা হয়েছে সেটা নিয়ে লিখেছেন, খুব গুরুত্বপূর্ণ। ইন্টারিম বাজেটে অ্যানাউন্স করা হয়েছে হাই পাওয়ার কমিটি টু এক্সটেন্সিভলি কনসিডার দ্য চ্যালেঞ্জেস অ্যারাইজিং ফ্রম র্যাপিড পপুলেশন গ্রোথ অ্যান্ড ডেমোগ্রাফিক চেঞ্জেস। তো র্যাপিড পপুলেশন গ্রোথ যেটা হচ্ছে সেইটার জন্যই এই কমিটি একটা নিয়োগ করা হয়েছে, পপুলেশন কমিটি। এটা গ্রাউন্ড ব্রেকিং বলা হচ্ছে, উনি এটা প্রশংসা করছেন। Given its multi-facted mandate as it to make recommendation on how to address these challenges with the goal of বিকশিত ভারত। তো আমাদের উন্নয়নশীল ভারত থেকে উন্নত ভারতে পরিণত হতে গেলে এই যে পরিবর্তনটা দরকার, সেখানে কিন্তু ডেমোগ্রাফিক চেঞ্জেসটাও দরকার। সেখানে এই রকমের র্যাপিড জনসংখ্যা বৃদ্ধি হলে কিন্তু ভারত কখনোই উন্নত অর্থনীতিতে পৌঁছাতে পারবে না। দ্য অ্যান্টিসিপেশন ইজ দ্যাট দেয়ার উইল বি এ ফর্মুলেশন অফ পলিসিস অ্যান্ড স্ট্র্যাটেজিস টু ম্যানেজ পপুলেশন গ্রোথ। তো এই কমিটি থেকে আমরা কিছু পলিসি, কিছু স্ট্র্যাটেজি জানতে পারবো, যাতে করে জনসংখ্যার বৃদ্ধিটাকে বন্ধ করা যায়, কমানো যায়, বন্ধ নয় কমানো যায়। দিস উইল মিন অ্যাড্রেসিং ইস্যু সাচ এস ফ্যামিলি প্ল্যানিং, ম্যাটার্নাল চাইল্ড ডেথ, এডুকেশন, এমপ্লয়মেন্ট, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, এই সমস্ত দিকে পরিকল্পনাগুলো হবে। টু ডু সো দিস পপুলেশন কমিটি মাস্ট অ্যাডপ্ট অ্যান interdisciplinary approach drawing on expertise from fields such ডেমোগ্রাফি, পাবলিক হেলথ, ইকোনমিক্স, সোশিওলজি অ্যান্ড গভর্নেন্স। এই সমস্ত দিক বিচার বিবেচনা করে তবেই কিন্তু তারা তাদের ওপিনিয়নটা দিতে পারবেন, তাদের ফলাফলটা তারা বলতে পারবেন। থ্রু রিগোরাস রিসার্চ, ডাটা অ্যানালিসিস অ্যান্ড মনিটরিং অফ ডেমোগ্রাফিক ট্রেন্ড, দ্য কমিটি শুড আইডেন্টিফাই ইমার্জিং ইস্যু অ্যান্ড ইভ্যালুয়েট দ্য ইফেক্টিভ অফ এক্সিস্টিং interventions. Collaboration with various stakeholders, including government agency, non-governmental organization, civil society group, academia, and the private sector, is essential to fostering partnership and enabling collective action to carry out population-related policies and program at the national and grassroots level. তো শুধুমাত্র একক ডিসিশনে নয়, কোলাবোরেশনে বিভিন্ন স্টেকহোল্ডারদের, সেখানে গভর্নমেন্ট এজেন্সি হোক, এনজিও হোক, সিভিল সোসাইটি যত গ্রুপ আছে, সমস্ত দিকের সকলেরকে সাথে নিয়ে তবেই কিন্তু এটা ফলপ্রসূ করা সম্ভব। ইন অ্যাডিশন টু দ্য পলিসি ফর্মুলেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, দ্য কমিটি শুড লে এমফাসিস অন দ্য পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন ক্যাম্পেইন। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আমরা জানি জনসংখ্যা বৃদ্ধির যে কুফল, সেটা যতদিন না সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, কখনোই কিন্তু যত পলিসি নেওয়া হোক সেটা কোনো কাজে আসবে না। বাই এম্পাওয়ারিং ইন্ডিভিজুয়াল অ্যান্ড কমিউনিটিজ উইথ অ্যাকুরেট ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস, ইট should promote responsible family planning practices and improve health outcome. The population committee should also facilitate international collaboration and the exchange of best practice in population management. তো আন্তর্জাতিক সহযোগিতা এবং সমস্ত দিক থেকে সমস্ত ধরনের প্রোগ্রাম পলিসির মাধ্যমে এটা তবে এই সমস্যাটার সমাধান করা কিন্তু সম্ভব হবে। তো এই বিষয়ে আমাদের জনসংখ্যা যে একটা সমস্যা, অতিরিক্ত জনসংখ্যা যে একটা সমস্যা, কারণ আমরা অলরেডি 1 নম্বর দেশ হয়ে গেছি জনসংখ্যাতে, যদিও 21-এর পপুলেশন সেন্সাস এখনও আমাদের হাতে আসেনি, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের যে রিপোর্ট বা অন্যান্য যে রিপোর্ট, সেখান থেকে আমরা অলরেডি জেনেছি যে চীনের জনসংখ্যাকে আমরা কিন্তু পেছনে ফেলে দিয়েছি। তো এছাড়াও পপুলেশন ক্লক রয়েছে দিল্লিতে, সেখানে জনসংখ্যা, জন্মহার, মৃত্যুহার ইত্যাদি প্রতিদিনই কিন্তু সেখানে রেকর্ড রাখা হয়। তো সেখান থেকে আমরা জানতে পেরেছি যে ভারত কিন্তু বর্তমানে 1 নম্বর হয়ে গেছে জনসংখ্যাতে। তো সেই জন্যই এটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু রিসেন্ট হয়েছে এটা, আমাদের এই জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন এডিটোরিয়াল লেটার, বিভিন্ন রিপোর্ট রাইটিং, এগুলো কিন্তু দেয়া হবে। তো সেইখানে আমরা এইখান থেকে বিভিন্ন তথ্য তুলে ধরবো, বিভিন্ন যে থটগুলো উনি যেগুলো বলেছেন এখানে, সেগুলো আমরা কিন্তু তুলে ধরবো। হেলথ, এডুকেশন, এমপ্লয়মেন্ট চ্যালেঞ্জ আসে, আমরা জানি জনসংখ্যা যদি অতিরিক্ত হয়ে যায়। or the key challenges in India's demographic landscape is ensuring access to quality health care, education for every segment of the population. Public spending on health has remained around 1% of GDP. তো পাবলিক স্পেন্ডিং হেলথের ওপর মাত্র জিডিপির 1% খরচ করা হয়। আন্ডারস্কোরিং দ্য নিড ফর পলিসিস দ্যাট প্রায়োরিটি হেলথ প্রমোশন অ্যান্ড অ্যালোকেট গ্রেটার ফাইন্যান্সেস টু হেলথ ইনফ্রাস্ট্রাকচার।
Initiatives to strengthen primary health care, particularly in the rural areas, have yielded result, which include improvement child and maternal health care and higher life expectancy rates. তো এই জায়গাতে, এই বেসিক জায়গাতে চেঞ্জেসগুলো আনতে হবে, রুরাল এরিয়াতে আনতে হবে, যেখানে শিশুর স্বাস্থ্য এবং ম্যাটার্নাল শিশুর মার যে স্বাস্থ্য সেইটার দিকে খেয়াল দিতে হবে, এবং লাইফ এক্সপেক্টেন্সির রেট, অর্থাৎ জন্মের সময় শিশুর যে কত বছর বাঁচতে পারে সেটাকে বলা হয় লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ। তো সেইটা বাড়াতে হবে, এবং সেটা বাড়াতে গেলে পৌষ্টিক দিকটাও কিন্তু দেখা প্রয়োজন। পুষ্টিগত দিক সকলে সেটা পাচ্ছেন কি না এটার উপরও কিন্তু নির্ভর, কারণ আমরা জানি উন্নত দেশ যারা রয়েছে সেখানে জাপান বা এই ধরনের আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপানে সব থেকে বেশি দেখা যায় 82 ইয়ার্স, এখানে অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি রেট। তো এইগুলো বড় বড় ফ্যাক্টর রয়েছে এর পেছনে, কারণ এই হেলথ বিষয়টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যত পপুলেশন আমরা কন্ট্রোলে রাখতে পারবো তত কিন্তু হেলথ কেয়ারের দিকটাও আমাদের দেখা সম্ভব হবে। অতিরিক্ত জনসংখ্যা হলে সেখানে সরকারের পক্ষে সম্ভব নয় সেই অতিরিক্ত জনসংখ্যার ব্যয়ভার বহন করা হেলথ সেক্টরে। তো সেটাই বলতে চাওয়া হয়েছে। এডুকেশন সেক্টরের ক্ষেত্রেও একই বিষয় আসবে। According to UNICEF, nearly 47% of the Indian youth may lack the necessary education and skill for employment by 2030. ইউনিসেফ তাদের রিপোর্টে বলা হচ্ছে যে 47% ভারতীয় যুবক, মানে ইউথ যারা, যুবক যুবতী যারা 2030-এর মধ্যে তাদের কিন্তু এই 47%-এর মধ্যে একটা স্কিলের গ্যাপ দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু অদক্ষ হবে। এডুকেশনের সেক্টরটা এতটা এখানে নেগলেক্ট করা হচ্ছে। This disruption caused by COVID-19 pandemic have exacerbated these challenges, with over 250 million children forced out of school, causing significant setbacks in learning outcome. To address this issue, increased investment in nutrition, early childhood education is crucial. The nutrition, early childhood education এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার উপর ডিপেন্ড করে আছে এটা শিক্ষার বিষয়টা। It suggests that pre-primary education is included in the Right to Education Act. প্রি-প্রাইমারি সেকশনটাও কিন্তু রাইট টু এডুকেশনের মধ্যে আনতে হবে। 6 থেকে 14 বছর বয়সী শিশুদেরকে এর মধ্যে ধরা হচ্ছে, কিন্তু 3 থেকে ধরার কথা এখানে বলা হচ্ছে। ডিজাইন প্লে বেসড ফ্লেক্সিবল কারিকুলা দ্য এনগেজিং প্যারেন্টস কমিউনিটি স্টেক হোল্ডার টু জেনারেট ডিম্যান্ড ফর আর্লি চাইল্ডহুড এডুকেশন আর আদার মেজার্স টু ইমপ্রুভ আউটকাম। তো এইসব মাধ্যমে বিভিন্ন কমিউনিটির সব কিছু অ্যাওয়ারনেস, এগুলোর মাধ্যমে এই প্রি প্রাইমারি এডুকেশনের উপরও কিন্তু গুরুত্ব দিতে হবে, সেটা এখানে বলতে চাওয়া হয়েছে। তো এই বিষয়গুলো এখানে আমরা এই যে তথ্যগুলো তুলে দিই, ইউনিসেফের তথ্য বা এই যে জিডিপির ওপর কত শতাংশ খরচ করা ইত্যাদি ইত্যাদি, এইগুলোই কিন্তু আমাদেরকে এখান থেকে সংগ্রহ করতে হবে এবং সেটাকে বিভিন্ন লেখার মধ্যে ব্যবহার করতে হবে। তো এটা গুরুত্বপূর্ণ, আমরা এডিটোরিয়াল এখানে দেখলাম। আচ্ছা, এখানে ইউসিসি নিয়ে কিছু বলা রয়েছে। টুয়ার্ডস ইউনিফর্মিটি, দ্য কনসেপ্ট অফ জাস্টিস ইজ প্যারামাউন্ট, ইউনিফর্মিটি ইজ অ্যান অফশুট অফ ইকুয়ালিটি। তো ইউনিফর্ম সিভিল কোড ইজ আ ডিজায়ারেবল অ্যান্ড প্রোগ্রেসিভ গোল ফর আ সেকুলার কমিউনিটি। হাউএভার, মোর uniformity without making reasonable allowance for device cultural and social practices among different social groups may not be ideal. The UCC adopted by the Uttarakhand Assembly aimed to consolidate the laws relating to marriage, divorce, succession among all communities. The state has become the first since free independence Goa to adopt an uniform civil code matters. What is particularly violative of the constitution is the breeder population in the UCC aiming to formalize লাইভ ইন রিলেশনশিপ থ্রু রেজিস্ট্রেশন। তো এইখানে একটা কনস্টিটিউশনের ভায়োলেন্স বলা হচ্ছে যে লিভ ইন রিলেশনশিপে যারা রয়েছেন তাদেরকে রেজিস্ট্রেশন করার প্রয়োজন রয়েছে। দিস আনওয়ান্টেড ইনকারশন ইনটু সিটিজেন্স পার্সোনাল লাইফ ইজ রুজেন বাই দ্য প্রেসক্রিপশন অফ 3 month প্রিজন টার্ম ফর নন রেজিস্ট্রেশন। তো 3 বছরের জেল এটা হতে পারে। তো এই ক্ষেত্রে তো এখানে লেখক কিন্তু এই বিষয়টার প্রতিবাদ করছেন যে এই বিষয়টা হওয়া উচিত হয়নি। ইট উইল এক্সপোজ সিটিজেন টু ইন্ট্রুসিভ ইনকোয়ারিজ, সোশ্যাল হস্টালিটি অ্যান্ড পয়েন্টলেস ডিপ্রিভেশন অফ লিবার্টি। তো তার মতে এটা লিবার্টি চলে যাওয়ারই একটা নামান্তর। ইট কন্টেইনস পজিটিভ ফিচার্স সাচ এস কনফারিং লেজিটিমেসি অন চিলড্রেন বর্ন অর লাইভ ইন রিলেশনশিপ অ্যান্ড ম্যান্ডেটিং মেনটেনেন্স ইন দ্য event of desertion. The very idea that people living together should submit themselves to registration and verification is
repugnant to his individual right. তো এখানে মূলত এই বিষয়টাই তুলে ধরা হয়েছে এবং তিনি এটাকে একটা নেগেটিভ অ্যাঙ্গেল থেকে আলোচনা করতে চেয়েছেন। তো এই বিষয়গুলো উল্লেখ্য বিষয়। আমরা যদি ইউসিসি নিয়ে আমাদের লিখতে দেওয়া হয় বা আমাদের ভারতে কতটা অ্যাপ্লিকেবিলিটি যদি লিখতে নেওয়া হয়, তাহলে আমরা কিন্তু এই সমস্ত পজিটিভ এবং নেগেটিভ উভয় দিকই আমাদেরকে তুলে ধরতে হবে, শুধুমাত্র একটা দিক নয়। When the constitution made the adoption of UCC, one of the directive principal opinion was divided on whether UCC will undetermined majority rights or promote equal status for women in all religion. B.R. Ambedkar felt the UCC is enacted should be voluntarily in the initial stages. The previous laws commission had said the UCC is neither desirable nor necessary, and instead suggested that each body of personal law be reformed to eliminate discrimination or regressive practices. তো আমরা জানি এর আগে যে ল কমিশন ছিল, 22nd ল কমিশন, তো তারা কিন্তু এরকম ইউসিসির এখনই প্রয়োজনীয়তা নেই বলে তারা জানিয়েছিলেন। আমরা জানি ইউসিসিটা আর্টিকেল 44-এ বলা রয়েছে যদিও, তো সেখানে এই বিষয়টা নিয়ে এখানে তুলে ধরা হয়েছে যে ইউসিসি যদি আনতেই হয় তাহলে যারা যে সমস্ত পার্সোনাল ল যাদের রয়েছে সেই এক একটা রিলিজিয়ান তাদের নিজস্ব জায়গাতেই তারা চেঞ্জেস এনে ইউনিফর্মিটি আনুক, এটাকে ইম্পোজ করার কোনো আলাদা করে প্রয়োজন নেই, এরকম তারা বলতে চেয়েছিলেন। However, the present law commission has revised the idea and has started gathering views from the public. Much of the Uttarakhand code seems to has been borrowed from existing laws on marriage and succession, but with significant omission. তো এখানেও সেই পাবলিক ওপিনিয়ন চাওয়া হয়েছিল, নতুন যে ল কমিশন তারা এই আইডিয়াটাকে চেঞ্জ করে, তারা বলে যে এটা প্রয়োজন রয়েছে, এরকম এখানে বলা হয়েছে। দ্য প্রভিশন হুইচ ইজ এলিমিনেট দ্য কনসেপ্ট অফ ইদ্দাত, তালাক and nikah halala are all progressive and further individual right. Interestingly, it preserves the existing provision allowing custom and usage as an exception to bar on the marriage within prohibited degree, but adds a rider such as custom can be against public policy or morality. তো এরকম যে তফাতগুলো রয়েছে, যে সমস্ত বিষয়গুলো ডিসিমিলারিটি নিয়ে আসছিল, সেই জিনিসগুলোকে কিন্তু তুলে দেওয়া হয়েছে এখানে, সেটাই বলতে চাইছে। তো যাই হোক, একটু সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করা হয়েছে। তো আমরা যে বিষয়টা যে উভয় দিকটাই আমাদেরকে কিন্তু এখানে তুলে ধরতে হবে। আচ্ছা, এখানে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে কিছু বলা রয়েছে, আমরা জিসটা দেখে নেব কি বলা রয়েছে। দি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বের ইস পেমেন্ট ব্যাঙ্ক সাবসিডিয়ারি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ফ্রম অবটেনিং ফার্দার ডিপোজিট অ্যান্ড টপ আপস ইন অ্যাকাউন্ট ওয়ালেট ফ্রম February 29। তো 29শে ফেব্রুয়ারির পর থেকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক থেকে নতুন করে কোনো ডিপোজিট নিতে পারবে না বা কোনো টপ আপ অ্যাকাউন্টের ওয়ালেট হিসেবে এটাকে রাখা যাবে না। তো এই রেস্ট্রিকশনটা তারা কিন্তু অলরেডি অ্যাপ্লাই করেছে। disallow the Paytm subsidiary from accepting further deposit top-ups credit tax into the operator wallet from February 29. This also applies to its prepaid instrument, FASTag and National Community Mobility Card. তো NMMC এবং FASTag উভয়ের ক্ষেত্রেই পেটিএমের যে ওয়ালেট সেটা কিন্তু আর কাজে লাগবে না। নেক্সট, রাইস প্রাইসের রেগুলেশনের কথা বলা হচ্ছে। তো রাইস প্রাইসের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জেস এসছে। আমরা জানি ভারত চাল, ভারত রাইস, সেটা সরকার কিন্তু বাজারে নিয়ে এসছে, কারণ হচ্ছে যাতে করে বাজারে যে প্রতিযোগিতা সেখানে কম দামে চাল বিক্রি করলে বাকি সমস্ত চাল যারা বিক্রেতা তারাও কিন্তু তার দামটা কমাতে বাধ্য হবেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা প্যাডি প্রোডাকশন কতটা কি হয়েছে এখান থেকে একটু তথ্য জেনে নেব। ইন দ্য ইয়ার 22-23, India produced 135 million ton of rice, which is 62.84 lakh tons higher than the previous year. তো অনেকটাই বেশি উৎপাদন 22-23 হয়েছিল। However, the year 23-24 is seeing multiple estimates coming in. The southern state, which are also the major rice consuming state, are said to have suffered a drop in paddy production because inadequate rainfall. In Tamil Nadu, the production may drop by almost 30%, and in Kerala, there is almost 25% decline. তো আমরা জানি 2023-24 যে অর্থবর্ষ, 2023-এর যেটা এপ্রিল থেকে শুরু হয়েছে, সেটাতে কিন্তু বৃষ্টি অনেকটাই কম হয়েছিল এবং কোথাও 25%, কোথাও বৃষ্টিপাত কম দেখা গেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে। তার ফলে যথেষ্ট প্রোডাকশন কিন্তু হয়নি। নর্থ ট্রেড রিসোর্স রাইস প্রোডাকশন
basmati, non-basmati, are up 15%. The Union government said there are ample stock with the Food Corporation of India. The Kharif crop is good. For the Rabi crop, area under paddy of February 2, 1 lakh hectare compared to the for last year. তো সেল কম্পিটের মতে মোটামুটি মোরলেস ঠিকই আছে প্রোডাকশন। নর্থার্ন স্টেটে এই কিছু বাসমতি নন বাসমতির চাল 15% বেড়েছে এরকম বলা হচ্ছে। তো এটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্রোডাকশন কতটা কি হয়েছিল, কেন কমছে, কেন বাড়ছে, সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। দ্য রিটেল প্রাইস অফ রাইস হ্যাজ ইনক্রিজ বাই 14.51 ইন দ্য লাস্ট 1 year। এক বছরে 14.51% দাম বেড়েছে রিটেল প্রাইস চালের ক্ষেত্রে। বাসমতি rice price has said to have dropped 15% in the last 1 month. Paddy rice are up in the southern state. 15% বাসমতির ক্ষেত্রে কমেছে, সাদার্ন স্টেটে কিন্তু যথেষ্ট দামটা বেশি। এই বিষয়টা গুরুত্বপূর্ণ এবং এখানে প্রচুর তথ্য দিয়ে বলা রয়েছে কি কি মেজার্স নেওয়া হয়েছে এর জন্য। ট্রেডার, হোলসেলার, রিটেলার, চেন রিটেলার, মিলার টু রিপোর্ট দ্য স্টক অনলাইন দ্য ক্যাটাগরিজ অফ ব্রোকেন রাইস। তো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা স্টক রেডি করে তাদের কাছে কতটা স্টক আছে সেটা কিন্তু তারা জানতে চেয়েছে। এটা গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখেছি কিছু এক্সপোর্ট কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে। সেপ্টেম্বর 2022 থেকেই বেশ কিছু এক্সপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে, বিদেশে পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছে। তো যাতে করে এই আমাদের আভ্যন্তরীণ বাজারের দামটাকে নিয়ন্ত্রণে রাখা যায় এই জন্য। তো কি বলা হচ্ছে সরকার কি করতে পারে? একজন হলো মিলার ইন দ্য নর্দার্ন স্টেট, দেয়ার ইজ আ ডিমান্ড ফর রাইস ফর কনজাম্পশন, ইথানল প্রোডাকশন অ্যান্ড ক্যাটল ফিড। The government should prioritize sale for consumption. The stock data collected by the government is expected to give an indication of the stock level. It should look at capturing data for the most consumed varieties to before deciding the future course of action. তো প্রথমে ভালো করে তথ্য সংগ্রহ করে তারপরে এখানে ডিসিশনটা নেওয়াটা কিন্তু প্রয়োজন। মিনিমাম সাপোর্ট প্রাইস যেটাকে বাড়ানো হয়েছে স্টোরেজ যে বিষয়টা দেখার জন্য, সেটা বাড়ানোর জন্য। তো সরকার কিন্তু এই মুহূর্তে এরকম কিছু প্রসেস নিতে পারে যাতে করে দামটাকে কন্ট্রোলে, নিয়ন্ত্রণে আরও ভালোভাবে রাখা যায়। পরে বাংলা নিউজ এডিটোরিয়ালে চলে যাব। তো রাজ্য বাজেট এসেছে, সেটা নিয়ে বলা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার মাসে 500 টাকা থেকে বেড়ে 1000 টাকা হয়েছে। জনজাতি মহিলাদের 1200 টাকা, আগে 1000 ছিল 1200 হয়েছে। বয়স 60 পেরোলে একই পরিমাণ বার্ধক্য ভাতা থাকছে। ডিএ বাড়ছে আরও 4%। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশের মাসিক বেতন বাড়বে আরও 1000 টাকা। রাজ্য পুলিশের যোগের কোটা বেড়ে 20% হয়েছে। চুক্তিকর্মীর অবসরকালীন ভাতা বেড়ে 5 লক্ষ। চুক্তিভিত্তিক গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের মাসিক পারিশ্রমিক বাড়ছে 3500 টাকা ও 3000 টাকা। 2020-তে সরকারি নিয়ন্ত্রণে আসা তথ্য প্রযুক্তি কর্মীদের পারিশ্রমিক বাড়বে। সমুদ্র সাথী প্রকল্প, এটা নতুন প্রকল্প এসেছে, খুব গুরুত্বপূর্ণ। মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মৎস্যজীবীরা প্রতি বছর 2 মাসে এপ্রিল থেকে জুনের মাঝামাঝি পাবেন 10,000 টাকা, মাসে 5,000 করে। কর্মশ্রী জব কার্ড থাকলে রাজ্যে বছরে 50 দিন কাজ, এটাও গুরুত্বপূর্ণ একটা প্রকল্প। স্বাস্থ্যসাথী, রাজ্যের পরিযায়ী শ্রমিকরা স্বাস্থ্যসাথীর আওতায় আসবেন। মিড ডে মিলের রাঁধুনি সহায়িকাদের মাসে বাড়তি 500 টাকা করে বেড়েছে। তো এগুলো গুরুত্বপূর্ণ চেঞ্জেস এসছে, আমাদের এগুলো মনে রাখতে হবে। এবং যে স্কিমগুলোতে কিন্তু প্রশ্ন এসে থাকে। আর কি ডেভেলপমেন্টাল প্রজেক্ট নেওয়া হয়েছে? সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে পিপিপি মডেলে মোট 2920 মেগাওয়াটের 4টি সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে। 3 বছরে মুড়িগঙ্গা নদীর উপরে গঙ্গাসাগর সেতু, বর্ধমান আরামবাগের 3 বছরে দামোদর নদীর চর লেনের শিল্প সেতু, 3 বছরে ইএম বাইপাসে মেট্রোপলিটন মোড় থেকে মহিষবাগান পর্যন্ত 4 লেনের উড়ালপুল, নথিভুক্ত গাড়িতে কম হারে লাইফ টাইম ট্যাক্স। এগুলো হোটেল রেস্তোরাঁর জন্য বিশেষ বিরোধ নিষ্পত্তি প্রকল্পে বকেয়া কর আদায়, ছাড়, জরিমানা, সুদে। পরিবারের সদস্যদের মধ্যে দানপত্রে সর্বোচ্চ স্ট্যাম্প ডিউটি হচ্ছে 1000 টাকা। এই চেঞ্জেসগুলো এখানে নিয়ে আসা হয়েছে। তো বাংলা এডিটোরিয়ালে খুব গুরুত্বপূর্ণ, শিবাজি কেবল মারাঠার নয়, তিনি সমগ্র জাতির নিষ্কলঙ্ক ছত্রপতি। তো এই বিষয় নিয়ে ডিটেল লেখা রয়েছে। ঐতিহাসিক দিক থেকে এটা গুরুত্বপূর্ণ, ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ, এবং আমরা এখানে অনেক কিছু জানতে পারবো। লেখন শৈলীটা যথেষ্ট গুরুত্বপূর্ণ।
নারীরাই জাতি গঠনে মুখ্য ভূমিকা গ্রহণ করে, তাদের প্রতি সম্মান শ্রদ্ধা করলেই রাজ্যের উন্নতি, সমগ্র জাতির উন্নতি। মা জিজামাতার উপর অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা থেকে তিনি মহিলাদের প্রতি সম্মান শ্রদ্ধা করতে শিখেছিলেন। তিনি মহিলাদের উপর হেনস্থা বা তাদের উপর কোনো রকম হিংসার ঘটনা বরদাস্ত করতেন না। কঠোর হাতে তা দমনের পক্ষপাতী ছিলেন। সেনাদের উদ্দেশ্যে কঠোর নির্দেশ থাকতে একজন কেউ মহিলার উপর অত্যাচার করতেই পারবে না। কোনো সৈনিক তার নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তি দেওয়া হতো। তিনি ছিলেন আর্মি স্থপতি। শিবাজি আগে তার বাবা সাধারণ নাগরিক কৃষকদের নিয়ে যুদ্ধ করেছেন, যারা শুষ্ক মৌসুমে রাজার জন্য লড়াই করতেন। শিবাজি প্রথম ডেডিকেটেড আর্মি তৈরি করেন। তাদের এই জন্য সারা বছর প্রতিপক্ষের পাশাপাশি মাস গেলে বেতন দেয়া হতো। শিবাজিকে বলা হতো পাহাড়ি ইঁদুর। তার কারণ নিজের ভূমির ভূগোলটা তিনি হাতের তালুর মতো চিনতেন। এই সঙ্গে তিনি ছিলেন গরিলা যুদ্ধের প্রবক্তা। 1674 সালে 6 জুন মারাঠা সাম্রাজ্যের রাজা ছত্রপতি হিসেবে মুকুট ধারণ করে, অর্থাৎ তার করোনেশন হয়, রাজ্যাভিষেক হয়। 1674 সালে গ্রীষ্মে শিবাজি নিজেকে একজন স্বাধীন সর্ব হিন্দু মারাঠা রাজা হিসেবে সিংহাসন বসেন। রাজ্যাভিষেকে মারাঠা রাজ্যের আনুষ্ঠানিক সূচনা করে। নিপীড়িত হিন্দু সংখ্যাগরিষ্ঠরা তাকে নেতা হিসেবে মনোনীত করেন। তিনি 8 মন্ত্রীর মন্ত্রিসভার মাধ্যমে 6 বছর তার ডোমিন শাসক করেছিলেন। অষ্টপ্রধান আমরা জানি, তার রাজসভায় ছিল একজন ধর্মপ্রাণ হিন্দু, যিনি একে তার ধর্মের রক্ষক মানতেন। তিনি তার 2 আত্মীয়কে, যাদের জোর করে ইসলামে রূপান্তরিত করা ছিল, তাদের হিন্দু সম্প্রদায় ফিরিয়ে নেওয়া উচিত বলে আদেশ দিয়ে ঐতিহ্য ভেঙে দিয়েছেন। পানহালার দুর্গে শিবাজিকে আটক করে রেখেছিলেন সিদ্দি জোহরের সেনারা। তার চোখে ধুলো দিতে বারবীর শিবা নহবীকে তিনি কাজে লাগান। বারবীকে দেখতে ছিল শিবাজিরই মতো, এই জন্য 2টো পালকির ব্যবস্থা করেছিলেন। একটা পালকির মধ্যে ছিলেন বারবের। সিদ্দির সেনারা তাকেই ফলো করেন। অন্য পালকিতে চেপে দুর্গ থেকে পালিয়ে যান শিবাজি। 1659 সালে বিজাপুরে শিবাজিকে পরাস্ত করার জন্য 20,000 সৈন্যবাহিনী পাঠান। আফজল খাঁ শিবাজিকে বাহিনী পরাজিত করার জন্য গভীর পাহাড়ি অঞ্চলে প্রলুব্ধ করেন। আফজল খানের সঙ্গে সাক্ষাতের জন্য শিবাজি নিজেই সময় চেয়েছিলেন। আফজল খানের সেনাপতি আদিল শাহ শর্ত আরোপ করেন। শর্ত অনুযায়ী একটি তরোয়াল আর ফুল ছাড়া সঙ্গে কিছু রাখা যাবে না। সেই মতো আয়োজন হয়, কিন্তু শিবাজি আশঙ্কা ছিল তার উপর হামলা হতে পারে। সেখানে পোশাকের নিচে বর্ম পরেছিলেন। বাঁ হাতের মধ্যে লুকোনো ছিল বাঘনখ। আফজল খাঁর তলোয়ার তার বিশেষ কিছু ক্ষতি করতে পারেনি। উল্টো দিকে আফজল খান বিদ্ধ হয়েছিলেন বাঘনখে। বিচক্ষণ শিবাজি হ্যান্ডপিকড সৈন্যরা অসতর্ক বিজাপুর সেনাবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের পরাস্ত করে। রাতারাতি শিবাজি বিজাপুর সেনাবাহিনীর ঘোড়া, বন্দুক, গোলাবারুদ দখল করে একজন শক্তিশালী যোদ্ধা হয়ে ওঠেন। শিবাজি 1627 খ্রিস্টাব্দে শিবনেরি পার্বত্য দুর্গে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন শাহাজি ভোসলে, মাতা জিজাবাই। শিবাজির পিতা শাহজি বিজাপুরের সুলতানের অধীনে কার্যভার গ্রহণ করায় শিশুপুত্র শিবাজি সহ জিজাবাই দাদাজি কোন্ডদেব নামে এক বিচক্ষণ ব্রাহ্মণের তত্ত্বাবধানে পুনায় থেকে যান। দাদাজি কোন্ডদেব ধর্মপরায়ণ মায়ের প্রভাবে শিবাজির জীবনে গভীর রেখাপাত করেছিল। মায়ের কাছে রামায়ণ মহাভারতের কাহিনী শুনে শিশুকালে শিবাজি মনে বীরত্ব, দেশপ্রেমের সঞ্চার করেছিলেন। যাই হোক, তার ভিতরে তিনি বিক্ষোভকারীদের আটক করতে 1655 সালের দিকে শুরু করেন বিজাপুর ফাঁড়ি। তো এটা গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে, ঔরঙ্গজেব শিবাজির উত্থানে ভয় পেয়ে প্রায় 1 লাখ সৈন্যবাহিনী সহ মির্জা রাজা জয়সিংহকে পাঠান। শিবাজি শান্তির প্রস্তাবে রাজি হন, কিন্তু প্রকৃত সম্রাটের নজির না রেখে ঔরঙ্গজেব সন্ধি চুক্তিতে আসা শিবাজি ও তার পুত্রকে তাদের জন্মভূমি থেকে কয়েকশো মাইল দূরে আগ্রায় গৃহবন্দী করে রাখা হয়। অর্থাৎ শিবাজি যখন ঔরঙ্গজেবের কাছে দেখা করতে যান, তখন তাদেরকে আটক রাখা হয়। শুধু তাদের মৃত্যুদণ্ড আদেশ দেওয়া হয়। নিঃশব্দে শিবাজি অসুস্থতার ভান করে তপস্যার একটি রূপ হিসেবে দরিদ্রদের মধ্যে বিতরণ করার জন্য মিষ্টি ভর্তি বিশাল ঝুড়ি পাঠাতে শুরু করেছিলেন। 1666 17 আগস্ট শিবাজি এবং তার ছেলে ফল মিষ্টির ঝুড়িতে প্রহরীদের অতিক্রম করে পালিয়ে যান। অসম্ভব উচ্চ নাটকে ভরা জীবনের সবচেয়ে রোমাঞ্চকর পর্ব, ভারতীয় ইতিহাসের গতিপথ পরিবর্তন করে। যাই হোক, এই ঘটনা খুব গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর, যদুনাথ সরকার প্রথমত বলেছেন শিবাজি যে শুধুই মারাঠা জাতির স্রষ্টা ছিলেন এমন নয়, তিনি ছিলেন মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ প্রতিভাবান জাতীয় স্রষ্টা। রবীন্দ্রনাথ ঠাকুর তার শিবাজি উৎসব কবিতায় লিখেছিলেন, মারাঠি সাথে আজি হে বাঙালি, এক কণ্ঠে বলো জয়ত শিবাজি, মারাঠির সাথে আজি হে বাঙালি, এক কণ্ঠে চলো মহোৎসবে সাজি। তো যাই হোক, নিয়মানুবর্তিতা বক্তৃতা শিখিয়েছিলেন, সৈন্যদের শৃঙ্খলা শিখিয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি, এবং মহিলাদের সম্মানের এই সমস্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এবং এই গুরুত্বপূর্ণ যে সমস্ত ডেটগুলো রয়েছে হিস্ট্রির জন্য, এটাও গুরুত্বপূর্ণ। তো আজকের নিউজ এবং এডিটোরিয়াল ডিসকাশন এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।